হারামজাদি নিছে আমার সেন, ওরে কোন আমার সেনটা বাইর করে দিতে। হাফিজ মিয়া বিরক্ত গলায় বললেন। আয়েশা খেকিয়ে উঠে বলল, ওর না নিলে কেডা নিব? এই বাড়িতে আর কেডা আছে সেন নেওয়ানোর? ওরা অবাক ভঙ্গিতে শুনছে তাদের কথোপকথন। ছোটবেলা থেকে মেয়েটা যথেষ্ট বুদ্ধিমান, তার বুঝতে বাকি রইল না আয়েশার সোনার চেন খুঁজে পাওয়া যাচ্ছে না। দামি গয়নাগাটি বলতে তার ওই একটা সোনার চেন আর একজোড়া সোনার কানের দুল ছিল। সেই চেন হারিয়ে গেলে তা চুরির অপবাদ কেন ওরার ঘাড়ে পড়বে? সেই চেন দিয়ে করবে কি সে? হাফিজ মিয়া হাই তুলতে তুলতে বললেন। হাই তুলতে তুলতে মেয়েকে বিপদের মুখে রেখে চলে গেলেন হাফিজ মিয়া। শুরু হলো ওরার উপরে অমানবিক অত্যাচার। আয়েশা তার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে নিয়ে আসে বাড়ির উঠানে। সেখানে তাকে ছুঁড়ে ফেলে ফুটবলের মতো লাথি মারে। সঙ্গে বেতের আঘাত তো আছেই। ওরা আর্তনাদ করে বহুবার বলেছে আমি চেন নিই নাই। কোনোবারই সে কথা প্রবেশ করেনি আয়েশার কর্ণকুহরে। তার মনে বদ্ধ ধারণা চেন ওরাই নিয়েছে। আয়েশা তাকে অনবরত আঘাত করতে করতে বলল, আমার সেন ফেরত দে আখি। এতটুকু জীবনে এতটা যন্ত্রণা সে কোনোদিনও পায়নি। যে অন্যায় সে করেনি তার শাস্তি ভোগ করতে হচ্ছিল তাকে, তাও এতটা ভয়াবহ শাস্তি। নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তার সামনে। ভাগ্য বারবার তার সঙ্গে অন্যায় করেছে, তার জীবনটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সে ভাগ্য যখন তাকে দুদণ্ড বিশ্রাম নিতে দেখলো, কোনো কারণ ছাড়াই ভয়াবহ শাস্তি দিল তাকে। ওরা যদি সত্যি চেনটা নিয়ে থাকতো কিংবা জীবনে কোনোদিনও সেই চেনটা চুরি করার কথা মনেও আনতো, তাহলে এ শাস্তি মাথা পেতে নিত। কিন্তু না, সে তো স্বপ্নেও কোনোদিন এমনটা ভাবেনি, তবুও তাকে চোর ভাবা হলো। এর থেকে যন্ত্রণার আর কি বা হতে পারে? হায় রে আখি, জীবনে বিন্দুমাত্র আনন্দ পায়নি সে। আনন্দ যে কি জিনিস তাই জানা ছিল না তার। নরকে বেড়ে ওঠা মেয়ে সে। ওরা তো ভাবত আখির জীবনের সঙ্গে তার জীবনের কোনো মিল নেই। আছে বটে, যে অপরাধ আখি করেনি তা করার অপবাদে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। ওরার ক্ষেত্রেও তাই। মিথ্যে অপবাদে শারীরিক অত্যাচার করা হয় আখিকে, আর ওরাকে মানসিক। দুপুরে আরশাদের সঙ্গে কথোপকথনের পর থেকে নিজেকে নিস্তালার এই ঘরটাতে বন্দি করে রেখেছে ওরা। এই ঘরটা বাড়ির গেস্ট রুম। মূর্তির মতো শক্ত হয়ে বিছানায় শুয়ে আছে ওরা। এক ফোঁটাও হেলদোল নেই তার মাঝে। বেলা গড়িয়ে রাত নেমে এসেছে। কতটা রাত হয়েছে তাও সে জানে না। বড্ড অসহায় লাগছে আজ নিজেকে। বারবার মনে পড়ছে ওই দিনটার কথা। সেদিন নতুন মায়ের মার খেতে খেতে সে যেমন নিজের ভাগ্যকে দোষারোপ করছিল, আজও তাই করছে। তার আগেই বোঝা উচিত ছিল এতটা সুক্ত তার ভাগ্য সহ্য করতে পারবে না। আবারও তাকে টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেলে দেবে নরকে। জীবনটা রূপকথার গল্পের মতো হয়ে গিয়েছিল। আজ এক নিমিষে ওরার চোখের সামনে তা এক ধ্বংসস্তূপে পরিণত হলো। আরশাদ, যে মানুষটা তার জীবনকে জাদুর মতো বদলে দিয়েছিল, সেই মানুষটা আজ আরেক দফা বদলে দিল জীবনকে। তবে এবার দুঃস্বপ্নের মতো। যে আরশাদ ওরার চোখে জল সহ্য করতে পারে না, ওরা অসাবধানতাবশত আঘাত পেলে সহ্য করতে পারে না, সেই একই মানুষ আজ ওরাকে আঘাত করলো। ওরার ভেতরে সৃষ্টি করলো এক তীব্র রক্তক্ষরণের। ওরার হৃদয়টাকে কয়েক কোটি টুকরোয় ভেঙে ফেললো নির্দ্বিধায়। ওই রাতে তোমার ঘরে কারো আসার প্ল্যান ছিল। আমার স্পাই ক্যামেরা খুঁজে পাওয়ায় তুমি সতর্ক হয়ে যাও, আর তোমার প্ল্যানটাও ভেস্তে যায়। সেজন্য এত রিয়্যাক্ট করছো, তাই না? কথাগুলো ভাঙা টেপ রেকর্ডারের মতো অনবরত বেজেই যাচ্ছে ওরার মাথায়। দু হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরল ওরা। তবুও মস্তিষ্কে এই কথাগুলোর বিচরণ বন্ধ করতে পারল না। উঠে বসলো ওরা। এখনও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অসহায়ের মতো আশেপাশে তাকালো ওরা। এই ঘর, এই বাড়ি, আরশাদ, কোনোই কিছুই কি তার হওয়ার কথা ছিল? না তো। তার বিয়েটা তো অঘটন ছাড়া আর কিছুই নয়। অঘটনেই ওরাকে ভালোবাসতে শুরু করে আরশাদ। নিজের জীবনের সঙ্গে আজীবনের জন্য জড়িয়ে ফেলে তাকে। তবে কি সেই ভালোবাসা আজ ফুরিয়ে গেছে? আরশাদ কি এখন তবে ঘৃণা করে ওরাকে? নির্ঘাত করে। মনে মনে তাকে নিয়ে এরকম বাজে একটা চিন্তা পুষে রেখেছে যে। কিন্তু ওরা তো কোনো দোষ করেনি আরশাদ ছাড়া অন্য কারোর সঙ্গে। ওরা ভাবতে পারল না আর। দুহাতে মুখ লুকিয়ে অসহায়ের মতো কাঁদছে সে। কেন এলো আরশাদ তার জীবনে? কেন ভালোবাসতে গেল তাকে? সেই ভালোবাসার অবসান কেন এতটা তিক্ততার মধ্য দিয়ে করলো সে? এতটা নিষ্ঠুর কি করে হতে পারল আরশাদ? এত বড় একটা অপবাদ দেওয়ার আগে একবারের জন্য নিজেকে প্রশ্ন করল না আরশাদ? সে তো ওরাকে খুব ভালো করেই চেনে। তার তো ভাবার কথা নয় যে ওরা এমন একটা কাজ করবে। কি করে এই পুরো ব্যাপারটা তার মাথায় এলো? ওরার ফোন বেজে উঠল। এত সবের মাঝে ফোনটার হ্যান্ডব্যাগ থেকে বের করা হয়নি। শরীরে এক বিন্দুও শক্তি পাচ্ছে না ওরা, তবুও কোনো মতে উঠে গিয়ে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ফুটে উঠেছে আসফিয়ার নাম।
অরা সঙ্গে সঙ্গে গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকা অশ্রুগুলো মুছে ফেলল। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শোনা গেল আসফিয়ার চিরচেনা উৎফুল্ল কণ্ঠস্বর। হ্যালো ওরা, আমি কথাকে নিয়ে আসছি, বাসায় আছো তো? অরা প্রাণপণ গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল। হ্যাঁ আপা আসুন। স্বাভাবিকভাবেও কথা বললেও ওরা স্বাভাবিক নেই। নিঃশ্বাস নিতে এতটাই কষ্ট হচ্ছে, কেন মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরে রেখেছে। ফোন রেখে নিজেকে সামলাতে চলে গেল ওরা। কেঁদে কেটে বিধ্বস্ত অবস্থা করেছে নিজের। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চমকে উঠল। তার অশ্রুর সঙ্গে কাজল মিশে গালের উপরে কালো দাগ বসে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। নিজেকে ফের পরিপাটি করতে গোসল ছাড়া আর কোনো উপায় নেই। ওরা গোসল করে বেরিয়ে আজ সারাদিন পর ঘরের বাইরে পা রাখলো। তার বুকটা কেমন ধুকপুক করছে। মনে হচ্ছে ঘরের বাইরে পা রাখলে আবারও তাকে মুখোমুখি হতে হবে আরশাদের, আবারও মানসিক আঘাতে বিধ্বস্ত হতে হবে। কি অদ্ভুত ব্যাপার! দিন শেষে যে আরশাদকে দেখার জন্য তার মনটা ছটফট করে আজ তারই সামনে পড়তে চাইছে না ওরা। অসহনীয় হয়ে উঠছে বাস্তবতা। ডাইনিং হলে পৌঁছাতেই মারিয়াকে দেখতে পেল ওরা। মারিয়া বাড়ির সকল স্টাফদের প্রধান। আগে দায়িত্ব পালন করত মতিউর। বয়স হয়ে গেছে বলে বছর খানেক হলো কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। মারিয়া তার জায়গাটা নিয়েছে এবং ভালোভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বাড়ির সকল স্টাফরা সন্ধ্যার পর পর চলে যায়। সন্ধ্যারও পরও তাই মারিয়াকে দেখে অবাক না হয়ে পারল না ওরা। ওরা ক্লান্ত ভঙ্গিতে বলল, মারিয়া তুমি বাড়ি যাওনি? মারিয়া মিষ্টি গলায় বলল, স্যার তো দুপুরের পরপরই বেরিয়ে গেলেন। আপনিও হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। আপনাকে একা রেখে যাব, তাই ভাবলাম আপনি উঠলে তারপরেই যাব। আরশাদ বাড়িতে নেই তাহলে? হাফ ছেড়ে বাঁচল ওরা। এই মুহূর্তে আরশাদের মুখোমুখি হওয়ার মতো মানসিক জোর তার নেই। ওরা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, থ্যাংক ইউ মারিয়া, আমি এখন একাই থাকতে পারবো। মারিয়া চলে যাওয়ার পরপরই আসবে এলো কথাকে নিয়ে। মাত্র দুদিন হয়েছে, তবুও কথার এমন একটা ভাব যেন ওরাকে দেখে প্রাণ ফিরে পেয়েছে। অরার গলা জড়িয়ে উৎফুল্ল ভঙ্গিতে গল্প জুড়ে দিল তার সঙ্গে। অরা প্রাণপণ চেষ্টা করছে স্বাভাবিক থাকতে, তার চিরচেনা ভঙ্গিতে আসবে এবং কথার সামনে নিজেকে ধরা দিতে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তার মস্তিষ্কে এখনও বেজে যাচ্ছে আরশাদের বলা ওই কথাগুলো। অচেনা এক ব্যথায় জর্জরিত তার মন। ব্যাপারটা বোধহয় আসফিয়ার চোখে পড়ল। সে উদ্বিগ্ন গলায় বলল, তুমি ঠিক আছো তো ওরা? অরা কৃত্রিম হাসি হেসে জোর দিয়ে বলল, হ্যাঁ আপা, আমি তো সব সময় ঠিকই থাকি। অরার হাসি আর দৃঢ়তা সন্দেহ দূর করল না আসফিয়ার। সে ভ্রুকুচকে বলল, তুমি শিওর? অরা আরও প্রশস্ত হাসি হেসে বলল, হ্যাঁ আপা, অনেকটা পথ জার্নি করে এসেছি তো, তাই একটু খারাপ লাগছে। আসফিয়া চিন্তিত গলায় বলল, দেখেছো, আমার ভাইটা আগেই বলেছিল যেও না। ওর কথা না শুনলে তো এমনটা হবেই। অরা আবারও হাসার চেষ্টা করলো। ঠিকই তো, না গেলেই বোধহয় ভালো হতো। স্পাই ক্যামেরা সন্দেহ কোনো কিছুই সৃষ্টি হতো না তাহলে। কিছুটা সময় গল্পগুজব করে তিনজনে ডিনার করতে বসলো। অরা অবাক হয়ে লক্ষ্য করলো সকালের নাস্তার পর থেকে সে কিছুই খায়নি। সে কিছু খায়নি এটা মুখ্য নয়, মুখ্য হলো বাবুও কিছু খায়নি। আরশাদের বলা ওই তিক্ত কথাগুলো শোনার পর নিজের উপর তো ঘৃণাই ধরে গিয়েছিল। সেই ঘৃণা এখন আরও তীব্রতর হলো। ডিনারের পরপরই বেরিয়ে গেল আসফিয়া। অরা কয়েকবার তাকে জোরাজুরি করলো থেকে যাওয়ার জন্য, কিন্তু আসফিয়া থাকলো না। তার ডিজাইনার হাউসে কাল সকালেই নাকি জরুরি একটা মিটিং আছে। আসফিয়া চলে গেলে অরা কথাকে ঘুমের জন্য প্রস্তুত করে দিল। তার দাঁত ব্রাশ করে দিল, চুল বেঁধে দিল। কথা তো অনবরত গল্প করেই যাচ্ছে। অরা বারবার চেষ্টা করছে কথার গল্পে মন দিতে, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। রাত 11:30 বেজে গেছে, অথচ আরশাদের ফেরার নামগন্ধ নেই। শুটিং না থাকলে তো এত রাতে অবধি বাইরে থাকে না সে। অন্য সময় হলে উদ্বিগ্ন অরা ফোন করতো আরশাদকে, তবে আজ যেন আরশাদকে ফোন করার অধিকারটুকু তার নেই। কথার ঘরে অনেকটা সময় কাটিয়ে দিল অরা। হঠাৎ শুনতে পেল পাশের ঘরের দরজাটা ধাম করে লাগিয়ে দেওয়ার শব্দ। আরশাদ ফিরে এসেছে তার মানে। আবারও নিঃশ্বাস আটকে গেল অরার। অরা এখন কি করবে? আরশাদের সঙ্গে ঘুমানো যায় না। আরশাদ হয়তো আর কখনোই তার সঙ্গে ঘুমাতে চাইবে না। একা একা গেস্ট রুমে ঘুমাবে। আজ মনের যে অবস্থা, তার উপরে দুঃস্বপ্ন দেখার বাতিক সাহস করে উঠতে পারল না অরা। কথার হাত দুটো ধরে তাকে কোমল গলায় বলল, কথা কথা তার ঘরের দেয়ালে ঝুলন্ত টিভির দিকে চোখ দুটো আটকে রেখে বলল। অরা কম্পিত স্বরে বলল, আমি আজ তোর সাথে ঘুমাই। সঙ্গে সঙ্গে চওড়ায় হাসি ফুটে উঠল কথার ঠোঁটে। উৎফুল্ল ভঙ্গিতে বলল, সত্যি অরা, তুমি সত্যি আমার সাথে ঘুমাবে? উচ্ছ্বাসে মিনিট দশেকের মধ্যেই অরার গলা জড়িয়ে ঘুমিয়ে পড়ল কথা। জেগে রইল অরা মধ্যরাত অবধি। আচ্ছা,
সেই পৃথিবীতে না এলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? যন্ত্রণা বাদে আর তো কিছু পায়নি সেই পৃথিবী থেকে। কথাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে উঠল ওরা। শব্দ করে কাঁদলে তো মেয়েটার ঘুম ভেঙে যাবে। আর তার কান্নার সাক্ষী কেবল এই অন্ধকার ঘর। এই পৃথিবীর সব থেকে অসহায় মানুষটা বুঝি আজ অরাই। যে ঘটনা অরার ভেতরে তীব্র এক কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করেছে, তার মনটাকে ভেঙে চুরমার করে ফেলেছে, সেই একই ঘটনা যেন কোনো ছাপই ফেলতে পারেনি আশাদের মাঝে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সে। সকালে উঠে স্বাভাবিকভাবে কথাকে কোলে নিয়ে বাগানে ঘোরাফেরা করলো, নাস্তা করে শুটিংয়ের প্রস্তুতি নিল। সব কিছুর মাঝেও এড়িয়ে গেল অরাকে, যেন এই বাড়িতে অরার অস্তিত্ব তার চোখেই পড়ছে না। সকাল থেকে কাজের ফাঁকে দু একবার আশাদের সামনে পড়েছে ওরা। একবারও তার দিকে চোখ তুলে তাকালো না। আশাদ অবশ্য তাকিয়েছে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ওরা নিজেই তো তার দিকে চোখ তুলে তাকায়নি। মনে হচ্ছিল যেন আশাদের দিকে তাকানো বিশাল কষ্টের কাজ। একদিনের ব্যবধানে জীবনটা কেন যেন এলোমেলো হয়ে গেল। এমন নারকীয় জীবন তো ওরা অভ্যস্ত নয়। বিয়ের পর থেকেই রূপকথার জীবনে তাকে অভ্যস্ত করেছে আরশাদ। কোন দিন যে দুজন ঝগড়া করে দুজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে এমন পরিস্থিতি কল্পনাও করতে পারেনি ওরা। ঝগড়া তো সেবারও হলো তাদের মাঝে। ওরা যখন আরশাদের অজান্তে কথাকে নওশিনের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিল, আরশাদ তো সেবার পরদিনই নিজের ভুলটা বুঝতে পেরে নিঃসংকোচে ক্ষমা চেয়েছিল ওরার কাছে। ক্রমেই পাল্টে গেল সেই মানুষটা। মনের মধ্যে তীব্র এক মিথ্যা লালন করছে আরশাদ। সেই মিথ্যাটাকে সত্যি বলে বিশ্বাস করছে। আরশাদ কি আর কোনোদিনও ওরার সঙ্গে কথা বলবে না? তার দিক থেকে মুখ ফিরিয়ে রেখেই কাটিয়ে দেবে বাকিটা জীবন? একদিনেই দমবন্ধ লাগছে ওরার। সহ্য হচ্ছে না আরশাদের অবহেলা। কিছুক্ষণ আগে শুটিংয়ের জন্য বেরিয়ে গেল আরশাদ। বিয়ের পর থেকে এই প্রথম তাকে না বলে তার কপালে চুমু না খেয়ে শুটিংয়ে চলে গেল সে। যদি অবহেলাই করাচ্ছিল তবে এত এত ভালোবাসায় জীবনটাকে ভরিয়ে দিয়েছিল কেন? কথার সঙ্গে ব্রেকফাস্ট করতে বসলো ওরা। খাওয়ার ইচ্ছা তার একেবারেই নেই, তবুও খেতে হচ্ছে বাবুর জন্যে। আচ্ছা, বাবু পৃথিবীতে আসার পরও কি আরশাদ এমন অবহেলা করবে ওরাকে? আরশাদ যদি বাবুকেও অবহেলা করে? বেশি কিছু আর ভাবতে পারল না ওরা। এমনিতেই কাল থেকে মনের উপর প্রবল চাপ পড়ছে। কথাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে এলো ওরা। সে ভেবেছিল কয়েকটা দিন অফিস থেকে ছুটি নেবে। কাজ করার মতো মন মানসিকতা এই মুহূর্তে তার নেই। শরীরের অসুখের জন্য সিক লিভের ব্যবস্থা আছে। মনের অসুখ হলেও তো সেই লিভ নেওয়া যায়। শেষমেশ সেই পরিকল্পনা ছেড়ে অফিসে এলো সে। মনের এমনিতেই যে বিধ্বংসী অবস্থা, ঘরে অবরুদ্ধ থাকলে তো আরও খারাপ লাগবে। কাজের মাঝে ডুবে থাকলে হয়তো ভালো থাকবে ওরা। যতক্ষণ কাজ নিয়ে ভাববে ততক্ষণ আশাদের চিন্তা প্রবেশ করতে পারবে না তার মস্তিষ্কে। গোটা অফিস আজ ওরার প্রশংসায় ভাসছে। ওরা যেভাবে আধা ঘন্টার মধ্যে অনশনরতদের অনশন ভেঙে শুটিং শুরু করার ব্যবস্থা করে দিল তা সত্যিই প্রশংসনীয়। যেই আজ ওরার সামনে পড়ছে সেই অভিনন্দন জানাচ্ছে। প্রশংসায় খুব একটা বিগলিত বলে মনে হলো না ওরাকে। নিজের কেবিনে গিয়ে কাজে মন দিল সে। পরপর 3 দিন অফিসে না আসায় একগাদা ফাইল জমে গেছে তার টেবিলে। এক এক করে সবগুলো ফাইল চেক করলো ওরা। যে ফাইলগুলোতে ভুল আছে সেগুলো সংশোধন করতে পাঠালো। হঠাৎ বেজে উঠল ডোরবেল। সিসিটিভি ফুটেজের দিকে এক নজর তাকাতেই ওরা দেখতে পেল বাইরে দাঁড়িয়ে আছে রিয়াজ। রিয়াজ কে ফিল্মসের ফাইন্যান্স হেড। ওরা উঁচু গলায় বলল, কাম ইন। রিয়াজ নিঃশব্দে ওরার কেবিনে প্রবেশ করলো। ফাইন্যান্স টিম আর প্রোডাকশন টিম দুটোরই কাজটা টাকা পয়সাকে ঘিরে। তবে দুটো টিমের কাজের মাঝে বিস্তর পার্থক্য আছে। প্রোডাকশন টিম প্রত্যেকটা সিনেমার জন্য আলাদা আলাদা বাজেট তৈরি করে। বাজেটের টাকা তাকে বেঁধে দেয় ফাইন্যান্স টিম। টাকা পয়সা ছাড়াও অন্যান্য খাতে প্রোডাকশন টিমকে কাজ করতে হয়। এই যেমন সিনেমার লোকেশন, সিনেমা শুটিংয়ে ব্যবহৃত যন্ত্রপাতি। তবে ফাইন্যান্স টিমের কাজের ক্ষেত্রেও কেবলই টাকা পয়সা। ফাইন্যান্স টিমের কাজ কোন কোন সিনেমায় কত টাকা খরচ হবে, সিনেমার বাইরেও আলাদা কোথাও খরচ হবে, এসব সিদ্ধান্ত নেওয়া। ফাইন্যান্স টিমের মূল উদ্দেশ্য বছর শেষে কে ফিল্মসকে একটা লাভবান প্রতিষ্ঠানে পরিণত করা। রিয়াজ যেহেতু এই টিমের প্রধান, তাই তার দায়িত্বটাও বেশি। রিয়াজ ওরার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বিনয়ী ভঙ্গিতে বলল। ওরা স্বাভাবিক গলায় বলল, গুড মর্নিং। বসুন রিয়াজ। রিয়াজ নিঃশব্দে বসতে বসতে বলল, কে ফিল্মসের প্রতি বছর বছরের শেষের দিকে এই অ্যানুয়াল মিটিং হয়। বছরে কত টাকা খরচ হলো, কোথায় কোথায় টাকা খরচ হলো, কত লাভ হলো, এসব নিয়ে আলোচনা করা হয়। ফাইনাল রিপোর্ট এ সপ্তাহের প্রথম দিকেই তৈরি করেছে রিয়াজ এবং তার টিম। কালিয়া করে যাওয়ার আগে সেই রিপোর্ট দেখে গেছে ওরা। এবছর দুর্দান্ত ব্যবসা করেছে কে ফিল্মস। নিট লাভ 28.8%, গত বছরের থেকে প্রায় 5% বেশি। এই ফলাফলকে বিশদভাবে বিশ্লেষণ করা হয় অ্যানুয়াল মিটিংয়ে। ভবিষ্যতে কী করলে লাভের অংশ আরও বেড়ে দাঁড়াবে সেই নিয়েও আলোচনা করা হয়। অ্যানুয়াল মিটিংয়ে কে ফিল্মসের সকল টিমের প্রধানরা উপস্থিত থাকে। ওরাকে তো থাকতেই হবে। তবে সবার ভয়ের কারণ হলো এই মিটিংয়ে কোম্পানির চেয়ারম্যান আরশাদও উপস্থিত থাকে। একটু পান থেকে চুন খসলে যার মেজাজ বিগড়ে যায়। ওরা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, একটা ডেট ফিক্স করুন তাহলে।
আপনাদের কোনো প্রিপারেশন নেওয়ার থাকলে সেটাও নিয়ে ফেলুন। ওরা অবাক হয়ে বলল। আগামীকাল? ওরা বিরক্ত ভঙ্গিতে বলল। এতটা বড় একটা মিটিং এর ডেট আমাকে না জিজ্ঞেস করে ফিক্স করে ফেলেছেন আপনারা? রিয়াজ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল ওরা। আরশাদের মুখোমুখি হওয়ার মতন মন মানসিকতা এই মুহূর্তে তার নেই। অ্যানুয়াল মিটিংয়ে তো কোম্পানির সিইও আর চেয়ারম্যান কথা না বলে থাকতে পারে না। মিটিংটা কোনোভাবে পেছাতে পারলে ভালো হতো, কিন্তু কালকের পর নিজের ব্যস্ত শিডিউল থেকে আর কবে সময় বের করতে পারবে আশরাত তার ঠিক নেই। মিটিংটা হওয়া কোম্পানির জন্য জরুরি। নিজেদের মধ্যে হওয়া তিক্ততার প্রভাব কোম্পানির উপর পড়তে দেওয়ার কোনো মানে হয় না। রিয়াজ চলে যেতেই ক্লান্ত ভঙ্গিতে ডেস্কে মাথা রাখলো ওরা। হৃদয়ের জ্বালাপোড়া আবারও বাড়তে শুরু করেছে। যতক্ষণ কাজের মাঝে ছিল আশরাতকে ভুলেছিল, ততক্ষণই ভালো ছিল ওরা। আবারও আশরাতের কথা মনে পড়তে যেন মনে হলো কেউ তার বুকের উপর ভারী পাথর চেপে ধরে রেখেছে। চোখ দুটো বন্ধ করলো ওরা। মুহূর্তে তার সামনে ভেসে উঠল আশরাদের মুখটা, তার গতকালের কথা বলার ধরন। আশরাদের চোখ দুটোর মধ্যে নিজের জন্য তীব্র ঘৃণা দেখতে পাচ্ছিল ওরা। যে মানুষটার ভালোবাসায় দিনভর তার ডুবে থাকা, তার ঘৃণা তো মোটেও সহনীয় নয় ওরার। ওরার আক্ষেপ একটাই, সে তো ঘৃণা পাবার মতো কোনো কাজ করেনি, তবে কেন? অসম্ভব দমবন্ধ লাগছে ওরার। মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরে রেখেছে। শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। এই বদ্ধ ঘরের মধ্যে থাকলে নির্ঘাত পাগল হয়ে যাবে সে। কি যেন মনে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ওরা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল লিফটের দিকে। তার গন্তব্য ছাদ। এতটাই দমবন্ধ লাগছে যে ছাদে গিয়ে খোলা হাওয়ায় শ্বাস নেওয়া না পর্যন্ত গতি নেই। ছাদে এসে দাঁড়াতেই কিছুটা হালকা অনুভব করলো ওরা। বুকের উপরের পাথরটা একটু একটু করে হালকা হতে শুরু করেছে। আবারও স্বাভাবিক পর্যায়ে পৌঁছাচ্ছে অন্তরাত্মা। ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকালো ওরা। এক ঝাঁক পাখি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। অবাস্তব আকাঙ্ক্ষা করার মতো মেয়ে ওরা নয়, তবে আজ তার ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। কোনো দুশ্চিন্তা ছাড়া, কোনো আঘাত ছাড়া যে কেবলই আনন্দ নিয়ে বিচরণ করে বেড়ায় আকাশ জুড়ে। গুড মর্নিং ম্যাম, আপনি এখানে? চমকে উঠে পেছনে তাকালো ওরা। মাহমুদ হাসি খুশি ভঙ্গিতে এগিয়ে আসছে তার দিকে। কেন, আসতে মানা আছে নাকি? মাহমুদ ব্যস্ত ভঙ্গিমায় বলল। না না না, কি যে বলেন ম্যাম, আসলে এই সময়টাই সবাই ব্যস্ত থাকে। স্যারটাই সারাদিন আমরা ক্রিয়েটিভ টিমের সবাই ঘুরে বেড়াই। মাহমুদের সঙ্গে এই মুহূর্তে কোনো প্রকার কথোপকথনে জড়াতে ইচ্ছে করছে না ওরার, তবে মনটা অস্থির হয়ে উঠেছে। মাহমুদ সর্বক্ষণ তার দুরন্তপনা দিয়ে সামনের মানুষটার মন ভালো করে দেওয়ার চেষ্টায় মেতে থাকে। মন ভালো তো আর হবে না, তবু মনটাকে কিছুটা হলেও হালকা করার জন্য কথোপকথনে জড়ালো তার সঙ্গে। হালকা গলায় বলল। তাই নাকি? জি ম্যাম, অন্য অন্য ডিপার্টমেন্টের মতো আমাদেরও তো লাগাতার কাজ করতে হয় না। ক্রিয়েটিভ হওয়ার এই একটা মজা। আমাদের কাজে কোনো যান্ত্রিকতা নেই, তবে যাদের কাজে আছে তারা আমাদের হিংসা করে। সেটা কিভাবে? মাহমুদ আক্ষেপে সুরে বলল। আপনি জানেন না ম্যাম, ওটা অফিস, আমাদের আড়ালে রাখে ব্যাকার টিম। এটা কোনো কথা হলো বলুন? মাহমুদের কথা বলার ধরন দেখে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল ওরা। অন্যমনস্ক ভঙ্গিতেই বলল। তোমাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে যায় মাহমুদ। মাহমুদ আগ্রহ নিয়ে বলল। কার কথা ম্যাম? ওরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। মোবারক, আমার ভাই। সেও তোমার মতোই ছিল, দুরন্ত, ছটফটে। একবার কথা শুরু করলে তাকে আর থামানোর সাধ্য পৃথিবীর কারও ছিল না। নতুন মা তার নির্মম অত্যাচার দিয়ে ওরা জীবনটাকে নরকে পরিণত করে ছেড়েছিল। নতুন মায়ের প্রতি তার মনে জন্মেছিল তীব্র ঘৃণা। তবে ছোট ছোট এই নিষ্পাপ শিশুগুলো তো কোনো দোষ করেনি। ওরা তার ভাইদের অসম্ভব ভালোবাসত। আজও মনের ডায়েরিতে তাদের নাম সৎ ভাই হিসেবে লেখা নেই। ওরা তো তার নিজেরই ভাই। ভাই বোনের সম্পর্কে কোনো আপন সৎ থাকে না। মাহমুদ কৌতূহলী গলায় বলল। বাহ, তা এখন তিনি কোথায়? ওরা ফ্যাকাশে গলায় বলল। কি জানি, কত বছর হয়ে গেল দেখি না আমি ওদের। আবারও দীর্ঘশ্বাসে ছেয়ে গেল অন্তরাত্মা। মাঝে মধ্যে ভাইদের কথা মনে পড়ে ওরার। ওরা নিশ্চয়ই এখন আর সে আগের মতো ছোট্ট নেই, অনেক বড় হয়ে গেছে। ওরাকে কি এখনো মনে রেখেছে তারা? মনে রাখার কথা তো নয়। ওরার ইচ্ছে করে তাদের খুঁজে বের করতে, কিন্তু এত বড় একটা পৃথিবীতে খুঁজবে কি করে? তার কাছে না আছে তাদের ছবি, না আছে ঠিকানা, আছে শুধু নামগুলো। ওরাকে গম্ভীর ভঙ্গিতে চিন্তায় ডুবে যেতে দেখে মাহমুদ পরিস্থিতি সহজ করার জন্য বলল। আমারও একটা বোন আছে ম্যাম। তাই? মাহমুদ মজা করে বলল। আমার থেকে 8 বছরের ছোট, তবে এমন ভাব করে যে আমার থেকে বড়। বাড়িতে ফিরতে দেরি হলে দরজার সামনে দাঁড়িয়ে রেখে জেরা করে। যদি টের পাই আমি মায়ের কাছ থেকে কিছু একটা লুকোচ্ছি, তাহলেই হলো। নানা ভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে আমাকে। ওরা ফিকে হাসি হেসে বলল।
আর কে কে আছে তোমার বাড়িতে? আমার মার বোন। আর বাবা? বাবা 2 বছর আগেই ছিলেন, বলা নেই কওয়া নেই, হুট করে একদিন চলে গেলেন। ছেলেটার কথাবার্তায় অবাক না হয়ে পারল না ওরা। মৃত্যুর মতো এত করুণ একটা ঘটনার বর্ণনা এমন হালকা গলায় কেউ কি করে করতে পারে? ওরা ব্যথিত গলায় বলল, সরি, আমি জানতাম না। সরি বলবেন না ম্যাম, জানার তো কথা নয়। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। নীরবতা ভঙ্গ করে মাহমুদ বাবার স্মৃতি রোমন্থন করে বলে উঠল, আমার বাবা ছিলেন নিউরোলজিস্ট, মানুষের মাথা নিয়ে ছিল তার কারবার। আর সেই মানুষটাই না ব্রেইন স্ট্রোক করে মারা গেলেন। আমার বাবা আমার উপর মোটেও খুশি ছিলেন না ম্যাম। আমার সারাটা দিন তখন কাটে লেখালেখি করতে করতে, নাটকের স্ক্রিপ্ট লিখি, নিজের আনন্দের জন্য কবিতা লিখি। বাবা এসব একদমই পছন্দ করতেন না। ডক্টরের ছেলে দিন রাত লেখালেখি করছে, এই সত্যি তিনি মেনে নিতে পারতেন না। শুধু বলতেন, লেখালেখি করে খাবি কি? আজ বাবা বেঁচে থাকলে বেশ ভালো হতো, তাকে দেখাতে পারতাম লেখালেখির জন্য আজ আমার এত বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে। ওরা অস্পষ্ট গলায় বলল, তাও তো তোমার একটা পরিবার আছে। ইউ শুড বি গ্রেটফুল। পরিবার বলতে কিছুই নেই ওরার। মানুষগুলোর মাঝে সে বেড়ে উঠেছে, তারা তো কোনোদিনও তাকে পরিবারের অংশই মনে করেনি। মনে করেছে কেবল বোঝা। জীবনে প্রলয়ঙ্কারী এতগুলো দিন পার করে এসে অবশেষে যে মানুষটাকে ওরা নিজের পরিবার মনে করতে শুরু করলো, সেই মানুষটাও কোনো কারণ ছাড়াই মুখ ফিরিয়ে নিল তার উপর থেকে। পরিবার না থাকার কষ্ট ওরার থেকে ভালো করে আর কেই বা বুঝবে? জানি আমি একটু ভুল করে ফেলেছি, বাধ্য হয়ে ভুল করেছি। তুমি আমাকে বাধ্য করেছো। আমি বাধ্য করেছি? আমি তোমাকে ভালোবাসি নৌসিন, আর এই তোমার ভালোবাসার ভালো আমি বাসিনি, বেসেছি, এখনো বাসি, আজীবন বাসবো। তুমি মর্যাদা দিয়েছো আমার ভালোবাসার, আমার থেকেও তুমি তোমার কাজকে বেশি ভালোবাসো। তাই বলে এত বড় একটা শাস্তি দিতে হবে? আমি কোনো শাস্তি দিইনি তোমাকে, ভুল করেছি, ছোট্ট একটা ভুল। অতীতে ফেলে আসা ভয়ঙ্করতম দিনগুলোর একটি ঝলক মনের মাঝে দেখতে পেল আরশাদ। অতীতকে ভুলে মানুষ কি বাঁচতে পারে? পারে তো অবশ্যই। পৃথিবীর প্রতিটা মানুষ যদি কেবল অতীত আঁকড়ে পড়ে থাকতো, তবে মানব সভ্যতা আজ এতদূর এগিয়ে আসতে পারতো না। মানুষ অতীত ভুলে যায়, তবে পুরোপুরি কি ভুলে যায়? হয়তো না। মানুষ তার অতীতকে ভুলে গেলেও অতীত তাকে ভুলে যায় না। অতীতে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘটনা মানুষের বর্তমানকে প্রভাবিত করে। বর্তমানে মানুষ যা করে তা তার অতীতেই প্রতিচ্ছবি মাত্র। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। এমনিতেই শীতকাল, তার উপরে আবার বৃষ্টি। ভালোই শীত লাগছে আরশাদের। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে বিছানায় গায়ে লিয়ে দিল সে। অন্ধকার ঘর, বৃষ্টির শব্দ, তন্দ্রার ভাব, সবকিছুই তাকে টেনে নিয়ে গেল অতীতে। কত বছর হয়ে গেল ওই ঘটনার? 7-8 বছর তো প্রায় হবেই, নাকি আরও বেশি, হিসাব করতে পারছে না আরশাদ। তার মনে সিনেমার ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠছে অতীতের ঘটে যাওয়া একের পর এক দৃশ্য। ক্যারিয়ারের প্রথম 5টি সিনেমায় 2 বছরের ব্যবধানে মুক্তি পায়। পরপরই 5টা সিনেমায় হয় ব্লকবাস্টার। 2 বছরের মধ্যে আরশাদ হক নবাগত থেকে ইন্ডাস্ট্রি উজ্জ্বলতম তারকায় পরিণত হয়। সিনেমা ইন্ডাস্ট্রি তখন খোঁজ করছিল তার পরবর্তী সুপারস্টারের। আর আরশাদ এদিকে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছে দর্শকদের। এই মানুষটাই যে খুব শীঘ্রই ইন্ডাস্ট্রির সব থেকে বড় সুপারস্টারে পরিণত হতে যাচ্ছে, এ সত্য তখন সকলেরই জানা। একদিকে আরশাদের ক্যারিয়ারের শুরু যতটা জাঁকজমকপূর্ণ, ততটাই নিষ্প্রভভাবে শুরু হয় ইন্ডাস্ট্রির আরেক অভিনেত্রীর পথ চলা, নওশিন। ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো সুযোগ সে পায় তার সৌন্দর্যের জন্য। সামনাসামনি দেখলে কেউ নির্ঘাত দেবী মূর্তির সঙ্গে তুলনা করে ফেলতে পারে, তবে সিনেমা হিট করানোর জন্য সৌন্দর্য যথেষ্ট নয়। ফলত নওশিনের ক্যারিয়ারের প্রথম 3টা সিনেমায় হয় ফ্লপ। পরিবারের মতের বিরুদ্ধে অভিনয় জগতে পা রেখেছিল নওশিন। তার বাবা তো চেয়েছিল বড়লোক এক প্রবাসীর সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিতে। বাবার সেই ইচ্ছা অপূর্ণ রেখে এক প্রকার জেদ করে সিনেমায় নাম লেখায় নওশিন। তবে প্রথম 3টি সিনেমায় ভরাডুবির মুখ দেখার পর তার মনে হয় জেদ ছেড়ে দিয়ে আবারও বাবার কাছে ফিরে যেতে হবে। বাবার চাপিয়ে দেওয়া সিদ্ধান্তটাকেই মেনে নিতে হবে। তখন আধারের আলোর মতো তার কাছে প্রস্তাব আসে আয়না নামের সিনেমার। সেই সিনেমার সঙ্গে আগে থেকে চুক্তিবদ্ধ ছিল আরশাদ। নওশিন তার নামটা দেখে লুফে নেয় সিনেমাটি। শুটিং সেটে আরশাদ বিন্দুমাত্র পাত্তা দেয়নি নওশিনকে। সে বেশ টের পেত নওশিন হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। সেদে সেদে কথা বলতে আসে, আরশাদের পছন্দগুলোকে জোরপূর্বক নিজের পছন্দ বানানোর চেষ্টা করে। এই যেমন শুটিংয়ের অবসরে আরশাদ গল্প করছিল পরিচালকের সঙ্গে। গল্পের ফাঁকে সে বলে বসে, আমি একবার কোরিয়া গেছিলাম, সেখানকার ট্রেডিশনাল খাবার আমার দারুণ লেগেছে। যদিও নওশিন সেই গল্পের অংশ ছিল না, তবুও কোথা থেকে যেন এসে ফাঁপিয়ে পড়ে বলে, আরে কি আশ্চর্য,
আমারও তো কোরিয়ান খাবার পছন্দের। আচ্ছা, আপনি কবে কোরিয়ান গিয়েছিলেন? আরশাদ বেশ বুঝতে পারত এই মেয়ে কোনোদিনও কোরিয়ার আশেপাশেও যায়নি। তার মূল উদ্দেশ্য যে করেই হোক আরশাদকে মুগ্ধ করা, তার পাত্তা পাওয়া। পাত্তা আরশাদ মোটেও দেয়নি, এড়িয়ে গেছে বারবার। আয়না মুক্তি পেল, প্রথমবারের ব্লকবাস্টারে স্বাদ পেল নওশীন। সেই সঙ্গে তার সৌন্দর্যে পাগল হলো গোটা দেশের তারুণ্য। সে যাকে পাগল করতে চেয়েছিল সে পাগল হয়নি কেবল, তবে সিনেমা মুক্তির পর আর আগের মতো নওশীনকে অগ্রাহ্য করতে পারেনি আরশাদ। অন্যেরা নওশীনের সৌন্দর্যে মুগ্ধ হলেও আরশাদকে মুগ্ধ করেছিল তার গুণ, অভিনয়ের গুণ। শুটিংয়ের পুরোটা সময় যে আরশাদ নওশীনের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি, সেই আরশাদ আয়নার প্রিমিয়ারের দিন নিজে তার কাছে এসে বলে, ইউ ডিড প্রিটি গুড জব। নওশীনের চোখ দুটো দেখে তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল আরশাদের বলা এই একটা বাক্যই আগামী কয়েক রাতের জন্য তার চোখ থেকে ঘুম ছিনিয়ে নিতে চলেছে। আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির একটা অলিখিত নিয়ম হলো, কোনো জুটির একটা সিনেমা হিট হলে তাদের নিয়ে পরবর্তীতে আবারও সিনেমা তৈরি হবে। আয়নার প্রযোজকও আরশাদ নওশীনকে নিয়ে তার পরবর্তী সিনেমার ঘোষণা দিলেন প্রহর। এই সিনেমার শুটিংয়ের শুরুর দিকেও আরশাদ যথাসম্ভব এড়িয়ে চলতে চেয়েছিল নওশীনকে। তবে নওশীনের মাঝে লক্ষ্য অদ্ভুত এক পরিবর্তন। যে নওশীন আগে সুযোগ পেলে তাকে চোরা চোখে দেখতেও, সে এখন দেখছে নিঃসংকোচে। আরশাদের সঙ্গে চোখাচোখি হয়ে গেলেও চোখ সরিয়ে নিচ্ছে না, মিষ্টি হেসে দৃষ্টি তার দিকে আটকে রাখছে। ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামালো না আরশাদ, মনোযোগ দিল তার অভিনয়ে। প্রহর সিনেমায় এমন একটা দৃশ্য ছিল, নায়ক নায়িকার মাঝে মূল্যমানিন্দ্য চলছে। নায়িকার করা কোনো একটা ভুলের কারণেই মূলত নায়ক রেগে থাকে। নায়িকা নানাভাবে তার রাগ ভাঙানোর চেষ্টা করে। শেষমেশ উপায় না পেয়ে চট করে নায়কের গালে চুমু খেয়ে দৌড়ে পালায় সে। এমন দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে কোনো বাড়তি চাপ অনুভব করে না আরশাদ। এর থেকেও ঘনিষ্ঠ দৃশ্যে এর আগেও অভিনয় করেছে সে। অভিনয়টাকে অভিনয়ের মতোই করে নেয়। সেদিনও স্বাভাবিকভাবেই ক্যামেরার সামনে দাঁড়ায় সে। পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে অভিনয়ের জগতে ডুব দেয় আরশাদ। তবে নিজের অজান্তেই নওশীনের ঠোঁটের স্পর্শ অভিনয়ের জগৎ থেকে বের করে আনে তাকে। সমস্ত শরীরে তার যেন বিদ্যুৎ খেলে যায়, এমনটা আগে তো কখনোই হয়নি। নিজের এই অহেতুক অনুভূতিগুলোকে একেবারেই প্রশ্রয় দিল না আরশাদ। আগের মতোই অগ্রাহ্য করতে থাকলো মেয়েটাকে। এর দিন কয়েক পরের ঘটনা। আরশাদ বা নওশীন কারোরই শ্যুট চলছে না তখন। তারা যে শুটিং হাউসে শুটিং করেছিল তার পেছনে একটা পরিত্যক্ত বাগানের মতো আছে। অবসরে সেখানে দাঁড়িয়ে সিগারেট টানছিল আরশাদ। হুট করে নওশীন এসে উপস্থিত হয় সেখানে। মেয়েরা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তাই একজন জেন্টেলম্যান হিসেবে আরশাদের উচিত সিগারেটটা হাত থেকে ফেলে দেওয়া, কিন্তু আরশাদ ফেলল না। মেয়েটা তো আগ বাড়িয়ে তার কাছে আসছে, সে তো আর নওশীনকে বলেনি এখানে আসতে। নওশীন এসে তার পাশে দাঁড়িয়ে হালকাভাবে গল্প করতে লাগলো। আরশাদ তার কথায় হুঁয়ের থেকে বেশি কিছু জবাব দিচ্ছিল না। এক কথা দু কথা করতে করতে এক পর্যায়ে নওশীন হঠাৎ বলল, সেদিন শর্টের মধ্যে আপনাকে যে চুমু খেলাম, আপনার সেটা ভালো লেগেছিল তাই না? অবাক হয়ে মেয়েটার কথা শুনল আরশাদ। কোনো সংকোচ নেই, কোনো ভনিতা নেই, হাসি হাসি মুখে কথাটা বলল নওশীন। তবে অবাক করার বিষয় হলো আরশাদের যে চুমুটা ভালো লেগেছিল এটা নওশীন জানলো কি করে? অন্তর্যামী নাকি এই মেয়ে? আরশাদ থমথমে গলায় বলল, ভালো লাগতে যাবে কেন? তাছাড়া শর্টের মধ্যে আমি কোনো কিছুই ফিল করি না। নওশীন তখন অসম্ভব দুঃসাহসিকতার এক কাজ করলো। অবিকল সেই দৃশ্যের মতো চুমু খেয়ে বসলো আরশাদের গালে। সেই দৃশ্যে অভিনয়ের সময় যদিও চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেছিল নওশীন, আজ পালালো না। আরশাদের চোখে চোখ রেখে বলল, এই যে শর্টের বাইরের চুমু খেলাম, নিশ্চয়ই ফিল করছেন ভালো লাগেনি। মেয়েটার কাণ্ডে একেবারে হতবাক বনে গেল আরশাদ। ক্যামেরার বাইরে এই প্রথম কোনো মেয়ে তার এতটা কাছাকাছি। এমন গায়ে পড়া স্বভাবের মেয়ে আরশাদ এ জীবনে দেখেনি। নওশীনের প্রশ্নের জবাব না দিয়ে কিছুটা রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আরশাদ। দিন কয়েক পরের ঘটনা। সেদিন শুটিং ছিল না, পুরোটা দিন বাড়িতেই ছিল আরশাদ। হঠাৎ খবর এলো রাস্তা পার করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে নওশীন। পা ভেঙে হসপিটালে ভর্তি। মেয়েটাকে সহ্য করতে না পারলেও এই খবরে বেশ খারাপই লেগেছিল আরশাদের। যতই হোক তারা সহশিল্পী, একসঙ্গে একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে দর্শকদের, আরও একটা দিতে যাচ্ছে। মেয়েটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হসপিটালে দেখতে যাওয়া নিতান্তই কর্তব্য মনে করল আরশাদ। ভাবনা অনুযায়ী পরদিন ফুলে তোড়ানি আরশাদ হাজির হসপিটালে। তাকে দেখে নওশীনের অসুস্থতা অর্ধেক সেরে গেল। হসপিটালের অনেকটা সময় গল্প করলো দুজন। নওশীন বর্ণনা করলো কি করে বোকার মতো রাস্তা পার হতে গিয়ে একটা মোটরসাইকেলের সামনে পড়ে যায় সে। গল্পের এক পর্যায়ে নওশীন হাসি হাসি মুখে বলে উঠল, আমার প্রশ্নের জবাব দিলেন না যে? কোন প্রশ্ন? আরশাদ সত্যি ভুলে গিয়েছিল সেদিন শুটিং হাউসের পেছনে ঘটে যাওয়া ঘটনাটা। নওশীন লাজুক হাসি এসে বলল, ভালো লেগেছিল আমার চুমু? আরশাদ দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত ভঙ্গিতে বলল, পা ভেঙে হসপিটালে পড়ে আসো, তাও আমার সাথে ফ্লার্ট করতে হবে? নওশীন হেসে ফেলে বলল,
আমি ফ্ল্যাট করছি নাকি? আরশাদ গম্ভীর গলায় বলল, হ্যাঁ, আর যেটা একদমই ঠিক না। আমাদের প্রফেশনাল সম্পর্কের সাথে এমনটা মানায় না। নওশীন অন্যমনস্ক ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।